কিরে, কার সাথে কথা বলছিলি? রিয়ার সাথে। ও, তাহলে তো তোদের কথার মাঝে হয়তো আমি চলে এসেছি। সমস্যা নাই, আমি যাই, তুই কথা বল। আরে না, বল কি বলবি। তোকে সবাই খুঁজতেছে। কেন? আপুর মুখে হলুদ লাগিয়ে দিবি না? ও তুই যা, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। জয়া চলে গেল। আমি রিয়াকে বলি বিজি আছি, পরে কথা বলবো বলে চলে যাই সবার ওইখানে। তারপর ছোট মামি আর আমি গিয়ে আপুর মুখে হালকা একটু হলুদ লাগিয়ে দেই। তারপর আপুকে একটু মিষ্টি খাইয়ে দেই। ভাবলাম এই সুযোগে আপুর সাথে একটু দুষ্টুমি করে নেই। তাই আপুকে বললাম, আপু, মুখে আটা কয় বস্তা লাগিয়েছ? চুপ শয়তান। সত্যি বললেই দোষ। তবে আপু, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? থ্যাংক ইউ। ইস, যদি আর 5 থেকে 6 বছর আগে জন্ম নিতাম তাহলে কতই না ভালো হতো। কেন? 5 বছর আগে জন্ম নিলে কি করতি? 5 বছর আগে জন্ম নিলে তোমার উপরে লাইন মারতে পারতাম, কিন্তু এত ছোট হওয়ায় তাও পারতেছি না। তুই কি যাবি? না আমি এখন তোকে মারবো। যাচ্ছি, তবে কংগ্রেস অ্যান্ড উইশ ইউর হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাঙ্কস। ওয়েলকাম। তারপর সেখান থেকে এসে জয়ার পাশে দাঁড়ালাম। জয়া নীলা আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি রে, এইভাবে তাকিয়ে কি দেখছিস? ভাবতেছি মেয়েদের জীবনে কত কিছুই না করতে হয়। নিজের পরিবার ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়, আরো কত কিছু। তবে তুই চিন্তা করিস না, তোর বেলায় এসব কিছুই হবে না। কেন? কারণ তোর মতো পেতনি আর ফাজিল মেয়েকে কেউ বিয়ে করবে কি না সন্দেহ আছে। তুই আবার শুরু করলি? এবার কিন্তু মার খাবি বলে দিলাম। ওকে, এখন চল কিছু খেয়ে নেই। দুপুরে কি যা খেয়েছিলাম তা সব হজম হয়ে গেছে। হুম। তারপর এভাবে রাতটা কাটিয়ে দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে বসেছিলাম, তখনই কোথায় থেকে জয়া এসে রুমে ঢুকলো। রাজ আয়, তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় যাবি? আয়, নিয়ে গেলেই দেখতে পাবি। তারপর রেডি হয়ে গেলাম, জয়াকে নিয়ে বেরিয়ে গেলাম। আমাকে নিয়ে মার্কেটে ঢুকলো। ভাবলাম জয়া হয়তো মার্কেট করবে, কিন্তু না, জয়া পার্লারে এসেছে। আমাকে ওয়েটিং রুমে বসিয়ে দিয়ে সে চলে গেল ভিতরে। আমি বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই রিয়ার ফোন আসলো, তাই রিসিভ করলাম। কি খবর জনাব, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো তো। কালকে হঠাৎ কলটা কেটে দিয়েছিলে কেন? বেশি বিজি ছিলে? কিছুটা মামাতো বোনের গায়ে হলুদ ছিল, তো তাই হলুদ তখন লাগাতে গিয়েছিলাম। ও, তা এখন কি করছো? এই তো ওয়েটিং রুমে বসে আছি। কিসের ওয়েটিং রুমে? জয়া আমাকে নিয়ে পার্লারে এসেছে। সে ভিতরে বসে তার মুখে ময়দার বস্তা লাগাচ্ছে, আর আমি এখানে বসে আছি। ওই, মেকআপকে অপমান করবে না বলে দিলাম। মেকআপকে যদি আরেকদিন আটা ময়দা বলতে শুনেছি তাহলে তোমার খবর আছে বলে দিলাম। তার মানে তুমিও মেকআপ প্রেমী? হুম। তা ময়দা না মেকআপ যে বলো, এগুলো দিয়ে কি রুটি বানিয়ে খাওয়া যাবে? বিয়ের পর প্রতিদিন বানিয়ে খাওয়াবো আপনাকে। ওকে। তাড়াতাড়ি ঢাকায় আসো, ভালো লাগছে না তুমি গ্রামে থেকে। এখনো না দেখেই এত অস্থির হয়ে যাচ্ছ? আল্লাহই জানে বিয়ের পরে কি করো। তখন কলিজের সাথে বেঁধে রাখবো তোমাকে। দেখা যাবে। ওকে, ভালো থেকো, আম্মু ডাকছে। ওকে, বাই। বাই। তারপর ফোনটা রেখে দিয়ে আবার গেম খেলতে লাগলাম। 10 মিনিট পর জয়া বেরিয়ে আসলো। তারপর জয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বিয়ে বাড়ি ফুটে উঠেছে চারদিক। রুমে গিয়ে শাওয়ারে চলে গেলাম। দুপুরে বাহিরে বসেছিলাম, তখনই জয়া বাহিরে আসলো। জয়ার দিকে নজর পড়তেই হা হয়ে গেলাম। জয়া সাজলে যে এত সুন্দর লাগে তা আজকে দেখতেছি। তার উপর আবার শাড়ি পরেছে। হাই খোদা, মেয়েটা তো পরীর সাথে পাল্লা দিতে পারবে। শুধু আমি না, বিয়ে বাড়ির সবাই জয়ার দিকে হা করে তাকিয়ে আছে। জয়া আমার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কিরে, কেমন লাগছে আমাকে? আগে এটা বল, আটার দাম কি কমেছে নাকি? তুই মানুষ হবি কবে? তুই এত সেজেছিস কেন? বিশেষ কেউ আসবে নাকি আজকে? আপুর বিয়েতে আমি সাজবো না তা কি হয় নাকি? এত সেজে একটা কাজ এগিয়ে নিয়েছিস। সেটা কি? তোর বিয়েটা মনে হয় এবার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেভাবে সেজেছিস কেউ না কেউ পছন্দ করেই যাবে, দেখিস। ধুর, এসব ফাউল কথা। আয়, ওইদিকে গিয়ে বসি। তারপর আমি আর জয়া গিয়ে একটা গাছের নিচে বসে রইলাম। তখনই আমার নজরে পড়ল ওই দিন রিক্সা আটকানো ছেলেটা। জয়াকে ছেলেটাকে ইশারা করে দেখালাম। ছেলেটা জয়ার দিকে হা করে তাকিয়ে আছে। জয়া ওর চাওয়া দেখে আমার কাছে এসে আমার হাতটা জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখলো। আমি চুপ করে মোবাইল টিপতে লাগলাম। ছেলেটার দিকে নজরটা তুলে তাকিয়ে দেখি ছেলেটার মুখের 12টা বেজে গেছে। আমি আস্তে করে বললাম, জয়া, বাসার সবাই এদিকেই আছে, কেউ যদি দেখে ফেলে কি হবে বলো তো?
থুর, কিছুই হবে না, তুই চাপ নিস না। এই ছেলেটা হয়তো আজকের পর থেকে আর আমার দিকে ফিরেও তাকাবে না। তাই বলে এসব? চুপ করে বসে থাক। ছেলেটা চলে যাওয়ার পর দুজনে মিলে হাসতে লাগলাম। তারপর বিয়ের কাজটাও শেষ হয়ে গেল। তবে খেয়াল করলাম কিছু ছেলে জয়াকে ফলো করতেছে, ওর সাথে কথা বলার সুযোগ খুঁজতেছে, কিন্তু আমাকে দেখে আর সাহস করতে পারতেছে না। জয়া আমার সাথে এমনভাবে লেগে আছে যে কেউ ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। জয়া মেয়েটা গ্রামে থেকে এমনিতেও অনেক মডার্ন, কেউ সহজে বুঝতে পারবে না যে জয়া গ্রামে থাকে। জয়াকে শহরের মেয়েদের মতোই দেখতে। যাক, প্রায় সন্ধ্যার দিকে পাত্রপক্ষ নীলা আপুকে নিয়ে চলে গেল। সবাই কিছুটা মন খারাপ করে বসে আছে। এইভাবে রাতটা কাটিয়ে দিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে এসে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই জয়া রুমে আসলো। রাজ, তোর কি এখন কোনো কাজ আছে? না, কেন? তাহলে চল কোথাও গিয়ে ঘুরে আসি, ভালো লাগছে না। এখন না, বিকালে গেলে ভালো হয়। ওকে। বলেই জয়া চলে গেল। বিকেলে আমি আর জয়া চলে গেলাম ঘুরতে গেলাম সেই নদীর পাড়ে। প্রায় সন্ধ্যার পরে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 5-6 দিন। আমি আর জয়া বিকালে মার্কেটে গিয়েছিলাম কিছু কাপড় কিনতে। তখনই আম্মু ফোন দিয়ে বলল জয়াকে নিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে। তারপর জয়াকে নিয়ে বাসায় চলে গেলাম। গিয়ে দেখি বাসার সবার মুখে কেমন যেন একটা হাসি ফুটে আছে। আমি আর জয়া কিছু না বুঝে ভিতরে যেতেই আম্মু বলল, জয়া যা, তুই গিয়ে রেডি হয়ে আয়। কেন আন্টি? তুই গিয়ে রেডি হ, আমি এসে তোকে সব বলবো। জয়া ভিতরে চলে গেল। তাই আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আম্মু? জয়াকে পাত্রপক্ষ দেখতে আসতেছে। কি, এত ছোট মেয়েকে ওরা বিয়ে দিয়ে দিবে? আরে বিয়ে দেবে না, পাত্রপক্ষ জয়াকে দেখে যাবে আজকে। তারপর একদিন সময় করে জয়াকে এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিয়ে যাবে। তারপর জয়ার পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। এসবের কি দরকার? একেবারে পড়ালেখা শেষ করার পরেই তো এসব করলে হয়। আরে এঙ্গেজমেন্ট করানোর কারণ হলো আর কেউ যেন জয়ার বিয়ের প্রস্তাব না নিয়ে আসতে পারে, সেই জন্য। আমার ভাই জিজা সুন্দরী, তাতে সবার নজর পড়তেই পারে, তাই সেসব নজর আটকে ওরা আজকে জয়াকে দেখে যাবে। তারপর কয়েকদিনের ভেতর এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দেবে। ও, তাহলে তো ভালোই। আচ্ছা তুই থাক, আমি গেলাম। আম্মু চলে যাওয়ার পর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে জয়ের রুমে গেলাম। গিয়ে দেখি জয়া সাজতেছে মন খারাপ করে। কি হয়েছে, এমন মন খারাপ করে বসে আছিস কেন? আচ্ছা, এই বয়সে এঙ্গেজমেন্ট করানোর মানে হয়? আমি নীলাপুর বিয়ের দিনই তোকে বলেছিলাম যে এত সাজিস না, বিপদ হবে। হলো তো বিপদটা। থুর, এখন কি করব এটা বল। তুই জানিস তোর মন কি বলে। দেখি কি হয়, সময় সবকিছু বলে দিবে। এটাই। আচ্ছা তুই থাক, আমি গেলাম। গিয়ে দেখি বাহিরে কি হচ্ছে। তারপর বাহিরে এসে দেখি সবাই নাস্তা তৈরি করতেছে পাত্রপক্ষের জন্য। আমি বসে বসে ওনাদের সব আয়োজন দেখতে লাগলাম। কিছুক্ষণ পর কয়েকজন লোক আসলো বাসায়। বিশেষ করে পাত্রটা অনেক সুন্দর। আমি ওনাদের এখান থেকে জয়ার কাছে গেলাম। জয়া, তোর তো কপাল খুলে গেল। মানে? ছেলেটা দেখতে স্মার্ট আর অনেক কিউট। ধুর, বক বক করিস না। ছেলে রাজপুত্র হলেও আমি এখন এসব পড়তে পারবো না। এটা তোর ব্যাপার, তুই থাক, আমি গেলাম। বলে সেখান থেকে চলে আসলাম আবার ড্রয়িং রুমে। এসে আবার ওনাদের সাথে বসে রইলাম। কিছুক্ষণ পর জয়াকে নিয়ে আসা হলো ওনাদের সামনে। সবাই দেখে পছন্দ করলো। যাক, পছন্দ হয়েছে এটা শুনেই খুশি হলাম। ওনারা বাসায় গিয়ে এঙ্গেজমেন্টের তারিখ জানিয়ে দিবে বলে ওনারা চলে যায়। জয়া নিজের রুমে চলে যায় আর আমি নিজের রুমে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, তখনই জয়া রুমে আসলো। মুখটা ভার করে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে, এমন মুখ করে আছিস কেন? ওইটা নিয়েই। ও, আরে সমস্যা কোথায়? এখন তো ব্যাস এঙ্গেজমেন্ট করে রাখবে, তোর যখন মন চাইবে তুই বিয়ে করে ফেলবি। আর ছেলেও তো দেখতে কত সুন্দর। জয়া কিছু না বলে রুমে চলে গেল। আমিও আর বেশি রাত না জেগে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর জয়ার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম ছোট মামা রুম থেকে বেরিয়ে আসলো। রাগী মুখ দেখে আমি আর জয়া দুজনেই দাঁড়িয়ে গেলাম। মামাকে আমি জিজ্ঞাসা করলাম, মামা কি হয়েছে? মামা কোনো কথা না বলে ঠাস করে জয়ার আর আমার গালে চর বসিয়ে দেয় 2টা। আমি আর জয়া অবাক হয়ে তাকিয়ে আছি মামার দিকে। কেন চর মেরেছে এসবের কিছুই বুঝতেছি না। জয়াও আমার মতোই অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মুর দিকে তাকিয়ে দেখি উনিও রাগে মুখ নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কি হচ্ছে কিছুই বুঝতেছিলাম না। তখনই বলে উঠল, তোদের কারণে আজকে আমার এত বড় অপমান সহ্য করতে হলো। কেন, আমরা আবার কি করলাম? আবার জিজ্ঞাসা করিস কি করেছিস? জানিস আজকে তোদের জন্য জয়াকে দেখে যাওয়া লোকগুলো আমাকে অপমান করেছে। কি করেছি এটা না বললে বুঝবো কিভাবে?
তারপর মামা যা বলল তা শোনার জন্য আমি আর জয়া দুজনেই প্রস্তুত ছিলাম না, কারণ মামা বলে উঠল, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, এটা বললে কি আমরা তোদের মেরে ফেলতাম নাকি ফাঁসি দিতাম? যে কথাটা তোরা আমাদের সবার থেকে লুকিয়ে রাখলি। মামার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কি বলছে এসব মামা? জয়ার দিকে তাকিয়ে দেখি জয়াও সেম ভাবে শক খেয়েছে মামার কথায়। তখনই মামা আবার বলে উঠল, তোরা তোদের পার্সোনাল লাইফে কি করেছিস তা আমরা কেউ জানি না, অথচ বাইরের একটা ছেলে সারা গ্রাম ছড়াচ্ছে কথাটা। কে কি বলে বেড়াচ্ছে আমাদের নামে? কেন তুই রিয়াদকে বলিসনি যে তোদের মাঝে কি হয়েছে? না হলে সেটা রিয়াদ জানলো কিভাবে? বুঝলাম না এখানে মামা কি বলছে, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই জিজ্ঞাসা করলাম, মামা এই রিয়ারটা কে? তোরা তাকে তোদের লাইফে কি হয়েছে না হয়েছে এসব সব বলে এসেছিস। আমি এবারও কিছু না বুঝে জয়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই জয়া বলে উঠল, রিয়াদ হলো ওই দিন আমাদের রিকশায় যে আটকে ছিল, সে হলো রিয়াদ। এবার মাথায় হালকা কিছু ঢুকেছে, কিন্তু এসবের সাথে জয়াকে দেখতে আসা লোকগুলোর কি সম্পর্ক এসব ভাবতে লাগলাম। তখনই মামা বলে উঠল, ওই ছেলেটা জয়াকে দেখতে আসা লোকগুলোকে উল্টো পাল্টা বলে দিয়েছে, আর ওরা আমাকে অনেক কথা শুনিয়েছে। তোদের এসবের কি দরকার ছিল? আমাদের বললে কি আমরা তোদের মেনে নিতাম না? আর ওই ছেলেটা সারা গ্রাম জয়ার নামে বদনাম ছড়াচ্ছে। মামা আপনি। আমি আর কিছু বলার আগেই মামা তার রুমে চলে গেল। আস্তে আস্তে সবাই নিজের রুমে চলে গেল। এখন ড্রয়িং রুমে আমি আর জয়া দাঁড়িয়ে আছি। জয়াও কান্না করতে করতে তার রুমে চলে গেল। তারপর আমিও নিজের রুমে গিয়ে কিছুক্ষণ আগের সব কথাগুলো নিজের মনে গোছাতে লাগলাম। তারপর ভাবলাম এখন রিয়ার সাথে কথা বলে মনটা হালকা করি। এই ভেবে রিয়ার নাম্বারে কল দিতে দেখি রিয়া আমাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আমি বেশি কিছু না ভেবে মেসেঞ্জারে গেলাম নক দেওয়ার জন্য, কিন্তু ওর আইডি খুঁজে পেলাম না। তারপর ফেসবুকে গিয়ে ওর আইডি খুঁজে পাচ্ছি না। বুঝতে বাকি রইল না রিয়া তার আইডি ডিসেবল করে দিয়েছে। টুইটার, ইমো সহ সব ইন্টারনেট ওয়েবসাইট থেকে রিয়া আমাকে ব্লক করে দিয়েছে। মাথাটাও এবার কাজ করা বন্ধ করে দিয়েছে। রিয়া হঠাৎ এমন করলো কেন এটাই ভেবে পাচ্ছি না। মামার ঘটনাটা বাদ দিয়ে এবার রিয়ার এমন আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। আর কিছু ভাবতে পারছি না আমি। মাথা ব্যথা করতেছে আমার, তাই ওষুধ খেয়ে শুয়ে রইলাম আমি। প্রায় 1 ঘন্টা পর আম্মু, আব্বু, বড় মামা, ছোট মামা সহ কম বেশি সবাই আমার রুমে আসলো। আমিও উঠে বসলাম। সবাইকে দেখে সবাই এসে আমার আশেপাশে বসলো। তখন বড় মামা বলে উঠল, রাজ, তুই যে জয়াকে ভালোবাসিস এটা আমাকে বা তোর ছোট মামা অথবা তোর আব্বু আম্মুকে বললে কি তোদের কোনো ক্ষতি হতো নাকি? আমরা বলতাম যে তোরা এমন কিছু করিস না, তোদের ভালো খারাপ বোঝার বয়স হয়েছে, তাই হয়তো তোরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিস। আমি ওনার কথার আগা মাথা কিছুই বুঝলাম না, তাই জিজ্ঞাসা করলাম, মানে কি মামা? এবার আমার ভাতিজিকে তোমার হাতে তুলে দেওয়ার সময় হয়ে এসেছে, তাই তৈরি হয়ে নাও বিয়ে করার জন্য। কি? বড় একটা শক খেলাম ওনাদের কথা শুনে। কি না জি, আগামী শুক্রবার তোমাদের দুজনকে সারা জীবনের জন্য এক করে দেয়া হবে। আমি মামার কথা শুনে আম্মু আব্বুর দিকে তাকিয়ে দেখি ওনারাও খুশি মনে বিয়েটা করাতে চায়। আমি জিম মেরে মামার কথাগুলো ভাবতে লাগলাম। সবাই নিজের মতো চলে গেল। সবার শেষে আব্বু আম্মু যাওয়ার সময় আমি ওনাদের ডাক দিয়ে আমার রুমে বসতে বলি। আব্বু জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে তোর? তোমরা সবাই কি শুরু করেছো? আমি জয়াকে ভালোবাসি, এটা তোমাদের কে বলেছে? মানে? আম্মু, আমি অন্য কাউকে ভালোবাসি। জয়া হলো আমার ফ্রেন্ড, আর তোমরা আমাকে না জানিয়েই আমার বিবাহ ঠিক করে ফেলেছো। এটা কোন ধরনের কথা? তাহলে ওই ছেলেটা যে এসব কথা বললো? আসলে আব্বু ওই দিন। তারপর তাদের সবকিছু খুলে বললাম। আব্বু আম্মু আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। কি বলবে হয়তো বুঝতেছে না। অবশেষে আব্বু বলে উঠল, বুঝলাম, কিন্তু তুই যে মেয়েটাকে পছন্দ করিস সে কে? তার নাম রিয়া। তো কোথায় থাকে, কি করে? কোথায় থাকে তা জানি না, তবে এবার সে নাকি ইন্টার পরীক্ষা দিয়েছে। কোথায় থাকে জানিস না মানে? আচ্ছা, মেয়েটার একটা ফটো দেখা। ফটো তো নেই আমার কাছে আম্মু। আচ্ছা, মেয়েটাকে একটা কল দে, আমি কথা বলবো মেয়েটার সাথে। ফোনটা হাতে নিতেই মনে পড়লো রিয়ার সাথে যোগাযোগ করার সব রাস্তা বন্ধ। কি করব এখন? তখন আম্মু বলে উঠল, কি হলো, কল দিচ্ছিস না কেন? আম্মু, রিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। সোশ্যাল সাইট থেকে ব্লক করে দিয়েছে আমাকে। তাহলে ওর বাসার নাম্বারে কল দে। ওর বাসার নাম্বার তো নেই। মানে কি? আচ্ছা, তুই ওই রিয়া মেয়েটাকে দেখেছিস তো নাকি? রিয়ার সাথে এখনো দেখা করা হয়নি, এমনি ফোনে কথা হতো আর চ্যাটিং। রাজ, তুই কি আমাদের সাথে মজা করা শুরু করেছিস নাকি? আম্মু, তোমার সাথে মজা করতে যাব কেন? আমি সিরিয়াস। আচ্ছা, মানলাম তুই ওই মেয়েটাকে পছন্দ করিস, কিন্তু ওই মেয়েটার সাথে তোর কোনো যোগাযোগ নেই, এমনকি তাকে তুই কখনো দেখিসনি। তাহলে তুই আমাদের একটা প্রমাণ দে যে ওই মেয়েটাও তোকে ভালোবাসে। আম্মু, তুমি এই বিয়েটা বন্ধ করো, আমি বাকিটা দেখতেছি।
আম্মু আব্বু আর কোনো কিছু না বলে ভাবনার সাগরে ডুব দিল। অনেকক্ষণ ভেবে হঠাৎ আম্মু বলে উঠল, দেখ রাজ, আমি তোকে সোজা একটা কথা বলি, মাথায় ঢুকিয়ে নে। বলো। এই বিয়ে বন্ধ করে দিতে পারি, একটা শর্তে। বিয়ের যেহেতু আরো 7 দিন বাকি, তাই তুই 3 দিনের মধ্যে রিয়ার সাথে আমার যোগাযোগ করাবি। 3 দিন পার হয়ে গেলে আমি আর তোর কোনো কথা শুনবো না, বলে দিলাম। আব্বু তুমি একটু বুঝাও আম্মুকে। তোর আব্বু কি বুঝাবে? প্রথমত তুই যদি ওই মেয়েটাকে দেখতি তাহলে একটা কথা ছিল, তার থেকেও বড় কথা হলো এই পরিবারের মান সম্মান নিয়ে তোরা জেনে হোক বা না জেনে হোক টান দিয়েছিস। এখন তোর কাছে দুটো রাস্তাই খোলা আছে, দেখ তুই কি করবি। 2 রাস্তা মানে? হয়তো 3 দিনের ভিতরে ওই মেয়েটার সাথে আমার কথা বলাবি, না হলে জয়াকেই বিয়ে করতে হবে, বলে দিলাম। আম্মু তুমি এমন করে আমাকে কথা বলতেছো? কারণ তোরা হয়তো নিজেদের বাঁচাতে মিথ্যাটা বলেছিলি, কিন্তু এখন এটা বংশের মান সম্মানে গিয়ে আটকেছে। তাছাড়া এই বাসার সবাই ওই ছেলেটার কথা বিশ্বাস করে বসে আছে। তুমি গিয়ে ওনাদের বুঝিয়ে বলো। দেখ, ওরা যদি ভাবে এখন আমরা মিথ্যা বলতেছি। আম্মু জয় নিজেই তো সাক্ষী। আচ্ছা মানলাম, বাসার সবাই মেনে নিল, কিন্তু এই গ্রামের সবাইকে কিভাবে বুঝাবি বল? কাল যদি আবার জয়ার জন্য বিয়ের প্রস্তাব আসে, তাহলে আবার কেউ না কেউ এটা নিয়ে তাদের কাছে বলে দিবে, তখন কি করবি? আম্মু আমি বুঝতেছি না কি করব। দেখ বাবা, এটা শহর না, এখানে মান সম্মানটা সবার উপরে থাকে, আর এখানে সমাজ নিয়ে চলতে হয়। তাই প্লিজ তুই বিয়েটা করে নে। তোমরা যাও, এখন আমার মাথা ব্যথা করতেছে। আব্বু আম্মু আর কিছু না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে এসে ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব আমার সাথে? কিছুই বুঝতেছি না। ভাববো কোনটা নিয়ে এটাও বুঝতেছি না। রিয়া কেন এমনটা করলো এটা নিয়ে ভাববো নাকি বিয়ের কথাটা নিয়ে ভাববো কিছুই বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। ঘুম ভাঙলো দরজায় কারো নক করার আওয়াজে। উঠে দরজা খুলে দেখি আম্মু খাওয়ার জন্য ডাকতেছে। তারপর ফ্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি জয়া এক কোণে দাঁড়িয়ে আছে। তাই জয়ার কাছে গিয়ে দাঁড়ালাম। জয়া আমাকে দেখে বলে উঠল, রাজ সরি, আমি আসলে বুঝতে পারিনি যে ওই কথা এমন একটা প্রভাব ফেলবে। ধুর বাদ দে পুরোনো কথা, আর এখন কি করব সেটা নিয়ে ভাবতে হবে। তুই একটা কাজ করলে পারিস রাজ। কি কাজ? তুই আজ রাতে পালিয়ে ঢাকায় চলে যা, এদিকটা আমি সামলে নিব। ওই তুই কি বলতেছিস এসব? পরে সবার কাছে মুখ দেখাবো কিভাবে আমি? তো এখানে পড়ে থেকে কি আমাকে বিয়ে করবি নাকি? দেখি, কিছু একটা তো করতেই হবে, এভাবে চলতে দেওয়া যাবে না। আচ্ছা রিয়া কি বলে? আর বলিস না, সকাল থেকে সবকিছু থেকে ব্লক করে রেখেছে আমাকে। কিন্তু কেন? জানি না রে, এখন কি করব তাও মাথায় আসছে না। তার উপর আবার আম্মুর এমন শর্ত, মাথাটা খারাপ হয়ে যাবে আমার। কেন, আন্টি আবার কি শর্ত রেখেছে? আর বলিস না, বলেছে 3 দিনের ভিতর রিয়াকে ওনার সামনে নিয়ে দাঁড় করাতে, না হলে তোকে বিয়ে করতে। জয়া কিছু না বলে চুপ করে রইল। আমিও ভেবে পাচ্ছি না কি করব। সন্ধ্যায় ছাদ থেকে নেমে নিচে নেমে আসলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। ভাবতে লাগলাম কি করা যায়, কিন্তু কোনো উপায়ই পাচ্ছি না। একদিকে আম্মুদের বংশের মান সম্মান, অন্যদিকে জয়ার লাইফ নিয়েও টেনশন হয়ে গেছে। অন্যদিকে রিয়াও এমন সময় বেঁকে বসলো যা বলার মতো না। এখন সামলাবো কত দিকে তা নিজেই ভাবতে পারতেছি না, পালাতেও পারতেছি না। কারণ পালালে মনে করবে জয়ার সাথে সব করে যখন বিয়ের কথা আসলো তখনই পালিয়ে গেছি। এখন গ্রামের মানুষকে কিভাবে বোঝাবো যে আমার মনে আসলে কি? শালার নিজেকে এখন মনে হচ্ছে গালি দিতে। কেন যে গ্রামে আসতে গেলাম তা ভেবে পাই না। বিয়ে দেখতে এসে নিজেই ফেসে গেলাম। হাজারো চিন্তা নিয়ে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। এভাবে কেটে গেল 3 দিন। বিকেলে আম্মু রুমে আসলো। কি রে রাজ, রিয়া মেয়েটার কোনো খোঁজ পেলি? না আম্মু। তাহলে আর কি করবি বল, এখন জয়াকে বিয়েটা করে নে। আম্মু প্লিজ তুমি কিছু একটা করো। কাল থেকে বিয়ের সব কাজ শুরু হবে, তাই প্লিজ এসব বাদ দিয়ে নর্মাল হয়ে নে, তোর জন্যই ভালো হবে। আম্মুর কথায় রিয়্যাক্ট না করে আগের মতোই বসে রইলাম। যাওয়ার আগে বলে গেল আম্মু, তোর কোনো ফ্রেন্ডকে আসতে বললে বলে দে। তুমি জানো না আমার ফ্রেন্ড কে কে? তুমি নিজেই তো দাওয়াত দিলে পারো। ফ্রেন্ড কি আমার না তোর? তুই জানিস কি করবি। আমি গেলাম। আম্মু চলে গেলে আমি ভাবতে লাগলাম, নিশাত, সিয়াম আর ফারিয়াকে কিভাবে বলবো যে আমি বিয়ে করতেছি? ওরা তো হাসতে হাসতে শেষ হয়ে যাবে। তার চেয়ে ভালো ওদের আগে এখানে আসতে বলি। এখানে আসলেই পরিস্থিতি বুঝে ফেলবে। রাতে ওদের ফোন দিয়ে বললাম গ্রুপে আসতে। তারপর মেসেঞ্জার গ্রুপে ওদের 3 জনকে কল দিলাম। সবাই অ্যাক্টিভ হলো। সিয়াম জিজ্ঞাসা করলো, কিরে হঠাৎ এত জরুরি তলব? শোন, তোরা কাল সকালে 3 জন আমাদের নানুর বাড়িতে চলে আসবি।
কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আগে আয়, তারপর না হয় বলতেছি। কাল বিকেলে রওনা দিয়ে দে। নিশাত আর ফারিয়া রাজি হয়ে গেল, কিন্তু সিয়াম নাকি আসতে পারবে না, কারণ সে ঢাকার বাহিরে আছে। তো তুই কবে আসতে পারবি? 2 দিন পর। হিসাব করলাম যে সিয়াম গায়ে হলুদের দিন আসবে। যাক, তাতেও সমস্যা নেই, ওকে বলে দিলাম। পরের দিন রাতে গিয়ে নিশাত আর ফারিয়াকে স্টেশন থেকে পিক করে আনলাম। এদিকে বাসাটা হালকা সাজিয়েছে, তাই ওরা হালকা অবাক হয়ে ভিতরে আসলো। ওদের আমার রুমে বসালাম। ফারিয়া জিজ্ঞাসা করলো, কি রে রাজ, তোর মামাতো বোনের বিয়ে তো অনেকদিন আগেই শেষ, তা বাসাটা আবার সাজাচ্ছে কেন? কারণ তোর ভাই বিয়ে করতে যাচ্ছে। মানে? আর বলিস না। কিভাবে হলো? আর রিয়ার কথা বলিস না ওনাদের। শোন, আমি তোদের সব বলতেছি। তারপর ওদের শুরু থেকে সবকিছু খুলে বললাম। ওরাও শুনে চুপ করে রইল। কিছুক্ষণ কি বলবে হয়তো ভাবতেছে। তখন নিশাত বলে উঠল, সবকিছু যেমন তেমন, কিন্তু রিয়া এটা করবে ভাবতেও পারিনি। কি বলবো বল? এই জন্যই বলেছি, না দেখে প্রেম করার দরকার নেই। এখন কি করবি এটা বল।